আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণী পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের এ পাঠে আমি তোমাদের শেখাবো সহ সমীকরণটা কি, পাশাপাশি দেখো সরল সহ সমীকরণ এটা কি, এবং এখানে যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটাও তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো বুঝতেই পারছো এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসের মাধ্যমে তোমরা এ অধ্যায়ের বেসিক বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। কাজেই খুব মনোযোগ সহকারে ক্লাসটা কিন্তু দেখতে হবে ভাইয়া। তো চলো আমরা পর্যায়ক্রমে এক একটা বিষয় আমরা আলোচনা করি। এখন আমরা সহ সমীকরণ কি এটা সম্পর্কে জানবো। সহ সমীকরণ হচ্ছে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে ওই সমীকরণগুলোকে একসাথে তোমার সহ সমীকরণ বলে। উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো আমি উদাহরণ দিই। তো প্রথমে আমরা চলকের মান নিয়ে নেব, x ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 1। এখন সমীকরণ লিখব, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। দেখো 4 এবং দেখো 4 এবং 1 যোগ করলে 5 হচ্ছে, আবার 4 আর থেকে 1 বিয়োগ করলে দেখো 3 হচ্ছে। দেখো চলকের একই মান দিয়ে কিন্তু এই সমীকরণটাও সিদ্ধ হচ্ছে, এই সমীকরণটাও সিদ্ধ হচ্ছে। যখন একই মান দিয়ে দুই বা ততোধিক তোমার সমীকরণ সিদ্ধ হবে, তখন এদের একত্রে সহ সমীকরণ বলবে। তাহলে এটা কি ভাইয়া? সহ সমীকরণ, সহ সমীকরণ। এখন আসি আমরা সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণটা হচ্ছে ভাইয়া যখন কোনো সহ সমীকরণের ঘাত বা পাওয়ার বা সূচক 1 থাকবে, তখন সেটাকে সরল সহ সমীকরণ বলবে। তাহলে আমরা কিন্তু এটাকে সহ সমীকরণ বলতে পারছি, পাশাপাশি কিন্তু এটাকে আমরা সরল সহ সমীকরণও বলতে পারছি, কারণ এখানে কিন্তু দেখো চলকের ঘাত বা পাওয়ার বা সূচক কিন্তু 1 আছে, ঠিক আছে। কিন্তু যদি ঘাত যদি 2 থাকতো বা 3 থাকতো, তাহলে কিন্তু এটা সমীকরণ হতো। এটা তোমার হচ্ছে সহ সমীকরণ হতো, বাট সরল সহ সমীকরণ হতো না। তাহলে আমরা কিন্তু এটাকে সহ সমীকরণ বলার পাশাপাশি সরল সহ সমীকরণও বলতে পারি। এটার মাধ্যমে কিন্তু আমরা দুইটা বিষয় কিন্তু আত্মস্থ করতে পেরেছি। এখন আমরা ছকটা সমাধান করব। তো দেখো বাস্তব সমস্যা সমীকরণ সমাধান, ঠিক আছে। তো 1 নংয়ে দেখো কি বলা হয়েছে, দেশালয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। তো আমরা জানি কি ভাইয়া, যে একটা বর্গ তৈরি করতে গেলে কিন্তু তোমার 4টি কাঠি লাগে। একটু এখানেই দেখায়, দেখো 1টা 2টা 3টা 4টা, এই 4টা কিন্তু একটা বর্গ তৈরি করতে গেলে 4টি কাঠি লাগে। তো এই লেখার উপরে ভিত্তি করে আমরা একটা সমীকরণ তৈরি করব। তো আমরা রাফে করে এখানে জাস্ট হচ্ছে যে ইয়েটা বসাই দেব, উত্তরটা, ঠিক আছে। তো দেখো, তো কি বলতে পারি আমরা, 1 নংয়ে মনে করি বা মনে করি 20টি কাঠি দিয়ে 20টি কাঠি দিয়ে টি বর্গ তৈরি করা যাবে, এটা ধরে নিলাম। তো দেখো, তো একটি বর্গ তৈরি করে আমরা জানি যে একটি, লিখে দিতে পারো, আমরা জানি একটি বর্গ তৈরি করতে করতে 4টি কাঠি লাগে। একটি বর্গ তৈরি করতে কতটি কাঠি লাগে? 4টি কাঠি লাগে। তো এখন এই এক্সটি বর্গ তৈরি করতে 4 গুণ এক্স তাহলে কাঠি লাগে, তাহলে এটা কি 4x। তো এই 4x ভাই, এই 4x কাঠি মানে হচ্ছে এই 20টি কাঠি। তো তাহলে আমরা কি লিখতে পারি, যে শর্ত মতে বা প্রশ্ন মতে
4x ইকুয়ালস টু তোমার 20। ঠিক আছে, এখন আমরা এটা হচ্ছে সমীকরণ বের করলাম। এখান থেকে আমরা তাহলে কতটি বর্গ তৈরি হবে এটা বের করতে পারবো। তো এখানে দেখো এক্স রেখে এবার এই পাশে গুণ অবস্থায় সে ভাগ হয়ে যাবে 4। ঠিক আছে, তো অতএব এক্স ইকুয়ালস টু তোমার 4×5 = 20। তো বোঝা যাচ্ছে আমরা তাহলে এক্স এর মানে এক্স এর মান পেয়ে গেছি, তাহলে বলতে পারি 20টি কাঠি দিয়ে তোমার হচ্ছে যে 5টি বর্গ তৈরি করতে পারবো। তো সমীকরণ হচ্ছে 4x প্লাস 4x ইকুয়ালস টু 20, আর হচ্ছে যে সমাধান পেলাম, এটা হচ্ছে সমাধান। তো এখানে লিখে দেবো আমরা এভাবে যে সমীকরণটা কি পেয়েছি, 4x ইকুয়াল 20, আর সমাধান কি পেলাম যে 4x ইকুয়ালস টু, এখানে একটু সমাধান করে দিই, 20/4 5, তাহলে x এর মান 5, তাহলে লিখে দিবা 5টি বর্গ তৈরি করা যাবে। ওকে, এখন আমরা দ্বিতীয়টায় আসি। দেখো দ্বিতীয়টা বলছে, দেখো ভাইয়া, লিপি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4 তোমার হচ্ছে 4। দুইজনের মোট বয়স তোমার 21 বছর হলে লিলির বয়স কত? তো এটা হ্যাঁ সাধারণত আমরা অনুপাত ধরে করতে পারবো, কিন্তু ওটা করলে কিন্তু আমাদের সমীকরণ বের হবে না, কারণ আমাদের সমীকরণ বের করতে গেলে আমাদের চলক লাগবে। ঠিক আছে, তো আমাদের ওইভাবেই করতে হবে। তো আমরা আহ, আহ, তো অনুপাত মানে কি আমরা জানি, লিলি তোমার হচ্ছে যে লিলির হচ্ছে 3 আর তার ভাইয়ের আছে 4, এবং প্রত্যেকের আমরা চলক ধরবো এক্স। কেন প্রত্যেকের এক্স ধরবো? কারণ দেখো লিলি এবং ভাই তোমার মানে পার্থক্য থাকতে পারে, তারা তারা হচ্ছে দুজন হতে পারে, বাট তাদের বয়স কিন্তু বয়স তো এক। ঠিক আছে, এজন্য বয়সের তো ভেরিয়েশন নেই, বয়স তো বয়সই, কাজে আমরা দুইজনেরই এক্স ধরবো। তো আমরা এভাবে করব, দেখো ধরি লিলির বয়স লিলির বয়স এক্স 3x বছর, এবং তার ভাইয়ের বয়স তার ভাইয়ের বয়স 4x বছর। ঠিক আছে ভাইয়া, এখন প্রশ্ন মতে বা শর্ত মতে দেখো প্রশ্ন মতে কি লিখতে পার, কারণ এই দেখো এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে কিন্তু দুইজনের মোট বয়স 21 বছর, তাহলে এইটা যোগফলই তো তোমার 21। তো কাজে আমরা এভাবে লিখতে পারি যে 3x যোগ 4x ইকুয়ালস টু 21, এটা। তাহলে এটা হচ্ছে আমরা একটা কিন্তু সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা একটু এখান থেকে আমরা x এর মানটা বের করে নিব। তো 3x এবং 4x যোগ করলে 7x ইকুয়ালস টু 21। তো x ইকুয়ালস টু 21, 7, x ইকুয়ালস টু তোমার আছে 3×7 = 21, তাহলে x এর মান আমরা 3 পেয়েছি। তো দেখো এখানে হচ্ছে বসিয়ে দিতে হবে। দেখো লিলির বয়স লিলির বয়স 3x, তো 3 আর x এর মান পেয়েছি 3, অর্থাৎ 3×3 = 9 বছর। আবার দেখো লিলির তার ভাইয়ের বয়স, দুইটারই বের করি, তার ভাইয়ের বয়স দেখো 4x, 4 গুণ 3, 3 × 4 তোমার 12 বছর। দেখো 12 আর 9 একত্রে যোগ করে দেখো 21 হচ্ছে। তাহলে আমাদের কি চেয়েছে, আমরা সমীকরণ পেয়েছে 3x + 4x ইকুয়ালস টু, দেখো এখানে আমরা এইভাবে লিখবে 3x + 4x ইকুয়ালস টু 21। আর আমাদের সমাধান কি চেয়েছে, যে লিলির বয়স কত? তো লিলির বয়স আমরা তো না লিখে শুধু লিলির বয়স চেয়েছে, তাই লিলির বয়স লিলির
বয়স, লিলির বয়স কত পেয়েছি আমরা? 9 বছর। 9 বছর। ঠিক আছে, 3 নংটি সমাধান করব। দেখো 3 নং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এজন্য পাট পাট করে ব্যাখ্যা করব। দেখো, সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। এখানে আমরা কিন্তু ভাইয়া 2টি চলক নিব। কেন 2টি চলক নিব? কারণ সেতু কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস সে ক্রয় করেছে, একই জিনিস কিন্তু ক্রয় করেনি। এই ভিন্ন ভিন্ন জিনিস ক্রয় করার কারণে 2টি চলক আমরা নিব। এখন দেখো, কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি। এটা হচ্ছে, দেখো, সে কিন্তু টাকাটা দিয়েছে একত্রে। হ্যাঁ, দোকানদার তাকে বলেনি যে 2টি ইরেজারের মূল্য কত, একটি পেন্সিলের মূল্য কত, একত্রে সে 18 টাকা দিয়েছে। ঠিক আছে, মানে এটা যদি আমি একটু উদাহরণ দিই তোমরা বুঝতে পারবা যে অনেক সময় তোমাদেরকে এই বাজার করতে পাঠায় না, তখন তুমি বাজারে গেলা, বাজারে গিয়ে তুমি 5টা জিনিস কিনলা। 5টা জিনিস কেনার পরে দোকানদার বলল 150 টাকা দাও। এখন 150 টাকা তুমি দিয়ে বাড়িতে আসলা, বাড়িতে আসার পরে তোমার আম্মু জিজ্ঞেস করলে যে এই 5টা জিনিসের মানে আলাদা আলাদা মূল্য কত, তখন তুমি কিন্তু বলতে পারো না। কেন বলতে পারো না? কারণ দোকানদার তোমার আলাদা আলাদাভাবে মূল্য বলেনি। একত্রে তোমার 150 টাকা নিয়ে নিয়েছে। বিষয়টা মানে সেতুর বিষয়টাও তোমার ওই ওই সেম। ঠিক আছে, মানে একত্রে টাকাটা নিয়ে নিয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো, তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। এখন ভাইয়া দেখো, এটা কিন্তু ডিরেক্টলি তুমি বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ বিভিন্ন হতে পারে, মানে তুমি একটা ধারণা দিতে পারো। তা আমি যদি এখানে 18 টাকা বলি, তুমি বলতে পারো যে তোমার হচ্ছে ইরেজার হচ্ছে 2টা ইরেজারের দাম 10 টাকা, একটা পেন্সিলের দাম আছে 8 টাকা, 10 আর 8 18 টাকা। তুমি আবার শুধু এটা তো জাস্ট ধারণা। তুমি এমনও তুমি বলতে পারবা যে 2টা ইরেজারের দাম হচ্ছে যে 8 টাকা, তোমার হচ্ছে পেন্সিলের দাম 10 টাকা, 2টা মিলে 18 টাকা। তুমি এমনও বলতে পারবা যে 2টা ইরেজারের দাম 14 টাকা, তো একটি পেন্সিলের দাম 4 টাকা, 18 টাকা। মানে অসংখ্য, এভাবে তুমি কিন্তু অসংখ্য ধারণা দিতে পারবা, এমন হতে পারে, এমন হতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্টলি কিন্তু বলতে পারো, কারণ তো দোকানদার বলেনি। অসংখ্য হতে পারে, সেজন্য এটার সমাধান কিন্তু অসংখ্য আসবে। কিন্তু এখন আমরা একটা সমীকরণ বের করি। সমীকরণ তো বের করতে পারবো, সেই সমীকরণটা বের করবো। দেখো, 3 নং, ধরি বা মনে করি একটি ইরেজারের মূল্য, একটি ইরেজারের মূল্য তোমার x টাকা, আর একটি পেন্সিলের মূল্য y টাকা। ঠিক আছে, এখন সে কতটি ইরেজার কিনেছিল? 2টি। তো এখন লিখব, অতএব 2টি ইরেজারের মূল্য, তাহলে একটি যদি এক্স হয়, তাহলে 2টি 2x, 2x টাকা। আর পেন্সিল তো একটি, তো একটি পেন্সিলের মূল্য y টাকা, কারণ এখান থেকে একটি। ঠিক আছে, এখন দেখো, শর্ত মতে, প্রশ্ন মতে এদের মোট মূল্য তোমার হচ্ছে কত টাকা? তোমার 18 টাকা। তো আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 18। একটা সমীকরণ পেয়ে গিয়েছি, কিন্তু এই সমীকরণের আমরা অসংখ্য মান পাবো। কারণ কেন অসংখ্য পাবো? কারণ দোকানদার কিন্তু স্পেসিফিকলি কোনোটার, যদি একটার যদি মূল্য বলে দিত, তাহলে কিন্তু আমরা অন্যটারও পেয়ে যেতাম। যেহেতু দোকানদার কোনোটার মূল্যই বলেনি, এজন্য আমরা স্পেসিফিকলি আমরা মানে তোমার হচ্ছে যে উত্তর বের করতে পারবো না, মানটা বের করতে পারবো না। কাজেই আমরা লিখতে পারি এটা 2x প্লাস ওয়াই, সমীকরণটা পেলাম 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু তোমার 18। কিন্তু সমাধান আসবে কেমন, যে অসংখ্য সমাধান আসতে পারে,
অসংখ্য সমাধান আসবে। এখন দেখি এটাই একটু, ওই পার্টটা একটু দেওয়া আছে, এটা একটু বোঝার বিষয়। দেখো ভাইয়া, তো দেখো পর্যবেক্ষণ, আহ, এক নংটি দেখো, এক নং যে এটা করেছিলাম, এক নং সমস্যাটি সমাধানের জন্য কতটি চলক ছিল আমাদের? একটি চলক। তো আমরা লিখতে একটি চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের ড্যাশটি মানের জন্য মান কয়টি পেয়েছি আমরা? একটি মান পেয়েছিলাম, কিন্তু চলকের একটি মান পেয়েছিলাম, একটি মান পেয়েছে, ওই ওই মান দ্বারাই কিন্তু সমীকরণটি সিদ্ধ হয়েছে। তারপর দুই নং সমস্যাটি সমাধানের জন্য এখানেও কিন্তু আমরা দুই নংয়েও কিন্তু একটি চলক ছিল, সমীকরণ গঠন, একটি চলক দিয়ে সমীকরণ গঠন করেছি চলকের ড্যাশটি মানের জন্য। এখানেও কিন্তু আমরা একটি মান পেয়েছি, একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে। দেখো তিন নংটি সমস্যাটি সমাধানের জন্য চলক পেয়েছিলাম কয়টা? দুইটা। আহ, দুইটা চলক দিয়ে আমরা সমীকরণটি গঠন করেছি চলকের ড্যাশটি মানের জন্য অসংখ্য, এখানে লিখবো অসংখ্য, অসংখ্য অসংখ্যটি মান মান পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারি না, নির্দিষ্ট কোনো মান বের করতে পারি নাই, কারণ যদি দোকানদার যে কোনো একটি তোমার হচ্ছে পণ্যের দাম যদি বলে দিত তাহলে আমরা বের করতে পারতাম, যেহেতু বলেনি সেহেতু অসংখ্য হতে পারে। তো আশা করি টোটাল ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।